গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। কাশী বিশ্বনাথের ধামে, যেখানে সবসময় মরা পড়ে মণিকর্ণিকা ঘাট, যার চিতা কখনো নেভে না, সেরকমই একটি ঘাটে গল্প আজ, যেখানে জ্বলছে বাবার অন্তর চিতা, ছেলের অন্তরে চিতা এবং মেয়ের অন্তরেও চিতা। কিভাবে তা জানতে হলে শুনতে হবে গল্প ঘাট পাড়ে। সুপ্রিয় সুদীপ ব্যানার্জি এই গল্পের লেখনীতে, কণ্ঠদানে সৌভিক সেন, কস্তুরী গাঙ্গুলি ও ডালিয়া বসু। তাহলে চলুন নিয়ে যাই আপনাদের মহাদেবের দেশে। হর হর মহাদেব। বেনারসের ঘাটে বসে আছি আমি, সুমন্ত। মাঝি মাল্লাররা এ ঘাট থেকে ও ঘাটে মানুষকে নিয়ে যাচ্ছে। এক ঘাট থেকে আরেক ঘাটে গেলে ওপারে বালির চর, আর সেই বালির চরে স্নান করছে অনেকে। আমি এপারে। আমি দেখছি গোধূলির আলো, সবাই জড়ো হচ্ছে সন্ধ্যা আরতির জন্য। মাইকে ভেসে উঠছে শিব বন্দনা, কখনো কখনো আবার ভেসে উঠছে গুরু বন্দনা। তারপরেই মহাদেবের মন্ত্র বেজে ওঠে, ঘণ্টা, শুরু হয় শঙ্খধ্বনি। এভাবে দাঁড়িয়ে চলে গঙ্গারতি। দূর থেকে ভেসে ওঠে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে গঙ্গারতি দেখার জন্য। আমি সঞ্জয় ডোমের ছেলে। আমার বাবা ডোমের কাজ করে মণিকর্ণিকা ঘাটে। আচ্ছা, এই মণিকর্ণিকা নামটা কেন হয়েছে তোমরা জানো? শুনেছিলাম পার্বতীর কানের দুল নাকি এখানে পড়েছিল। কানের দুলটি লুকিয়ে রেখেছিল এক সাপ। পরবর্তীকালে নারায়ণ ও মহাদেবের দ্বারা সেই কানের দুল উদ্ধার প্রাপ্ত হয়। আর লোকশ্রুতি আছে নারায়ণের কানের দুল পড়েছিল সেখানে, তাই পার্বতীর কানের দুল না নারায়ণের কানের দুল, এই নিয়ে দ্বিমত আছে। সেই দ্বিমতের মধ্যে না যাওয়াই ভালো, কারণ কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তাই যার যা বিশ্বাস আছে তার তাতেই বিশ্বাস থাকা ভালো। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে বিশালাক্ষী দেবীর মন্দির। তাই দেবী মূর্তি এখানে শক্তি হিসাবে উপবেশন করছেন। এই দেবী শক্তিপীঠ। এরই পাশে রয়েছে দেবতা কালভৈরব। কালভৈরবের প্রদীপে সর্ষের তেল দিয়ে মানুষ মানত করে। তার ইচ্ছা, বাসনা, কামনা পূর্তি যেন সেভাবেই হয়। আর পূর্তির পর তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে আর না জেগে ওঠে। প্রদীপের কালো ধোঁয়া যেমন আকাশে উঠে যায়, তারপর মিলিয়ে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না, সেভাবেই যেন মন মিশে যায় তার আকাঙ্ক্ষা সুদূর নীল গগনে। মণিকর্ণিকার পাশে রয়েছে নারায়ণের পদচিহ্ন, আছে সেই কুণ্ড, আর আছে অনন্ত লোকে পাড়ি জমানোর জন্য ইহজগতের সমস্ত মায়া পরিত্যাগ করে পরপারে পাড়ি জমানোর এক সুন্দর পরিতৃপ্তির পরিণাম। আমার বাবা কাঠ বিক্রি করে এবং ডোমের কাজও করে। বোঝাই বোঝাই কাঠ কেনা, শুধু মানুষের পরিণামকে কেন্দ্র করে। সব দেহের দাহ সংস্কার হয় বেনারস বা কাশীতে। বাবার কাছে শুনেছি কাশী এমন একটা জায়গা যা চিরন্তন। পৃথিবী ধ্বংস হলেও কাশী ধ্বংস হয় না, বা হবেও না।
তার কারণ মহাদেবের ত্রিশূলের একদম ডগায় অবস্থান করছে কাশী। বড় পবিত্র স্থান এই কাশী, মহাদেবের বড় ভালো লাগা স্থান এটি। একটা গল্প ছিল না, এক ভক্ত মহাদেবের পুজো করছিল, আর সেই সময় এক রাক্ষস এসে উপস্থিত হয়। রাক্ষস সেই ভক্ত এবং সন্ন্যাসীদের ওপর অত্যাচার শুরু করে। সেই রাক্ষসকে বাধা দিতে উপস্থিত হন গণেশ পার্বতী। রাক্ষসকে যুদ্ধে পরাজিত করেন গণেশ। তাই এই কাশীর দ্বারপাল গণেশ। দেবী পার্বতী এখানে মা অন্নপূর্ণা হয়ে সমগ্র কাশীবাসীকে তার অন্ন প্রদান করছেন। সত্যি কত পবিত্র জায়গায় আমার জন্ম, আর কত পবিত্র কাজ করছি আমি। বাবার কাছ থেকে কিছু শিখেছি আমি। বাবা বলে, একটা মানুষ যখন জন্মায় তখন সে আসে একটা অজানা অচেনা জগতে, আর সেখানে এসে সে সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, এক আবর্তের মধ্যে এক মায়াকে বিস্তার করে। এই মায়ার ব্যাপকত্বই একসময় ছিন্ন করে চলে যেতে হয় দূর, বহু দূর। পরিজনেরা তার সেই মরদেহ নিয়ে শোক করে। মরদেহের এই শোক পরবর্তীকালে তার জীবন, তার ভালো লাগা, তার ভালোবাসা, তার মায়া, মমতা, মোহ সমস্ত কিছু ছাইয়ে রূপান্তরিত হয়ে যায়। এটাই বাস্তব, এটাই জীবনের সার, এটাই মনের পরম ক্লান্তি, পরম শান্তি। মাটি থেকে উৎস, মাটিতেই মিলে। রাতের গঙ্গারতির পর সন্ধেবেলায় আমার কাজ মাথায় তিলক কেটে পণ্ডিতগিরি করা। ভালো লাগে। দেবতার জ্ঞানে অনেকে পুজো দিতে যায়, কিন্তু আমার মনে হয় আমি তো দেবতা নই, আমি পৌরোহিত্য করছি। তাহলে দেবতা মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাসকে অটুট করার জন্য আমি সবসময় আমার বাবার শেখানো গানটা শোনাই। শুনুন। চরণ ছাড়িস না রে ধরে রাখিস অন্তর দিয়ে, সংসার যে তোর বড় জ্বালাময়, হৃদয় স্বামী অন্তরে যে সকালে অনেক মানুষ আসে, অনেক অ্যাংলো। সবাই এখানে আসে শান্তির খোঁজে। সংকটমোচনের মন্দিরে ঘণ্টা বেজে ওঠে। কবির সাহেব, তৈলঙ্গ স্বামী, কত মহাদেবের চরম পদধন্য এই মহান তীর্থ কাশী। এই দাদা এনে তো খাবারটা এনেছি, এবার খেয়ে নে তো। আর হ্যাঁ শোন, বাবার খাবারটা এখানে রাখলাম, নিয়ে যেতে ভুলিস না কিন্তু। আমি আসছি। হ্যাঁ। হে বাবা, আজ কলেজে যেতে আবার দেরি হয়ে গেল। রোজ রোজ এই দেরি হয়ে যাওয়া আর ভাল লাগে না। সকাল থেকে উঠে কিছু না কিছু লেগেই থাকে। সকালবেলা এই গান বাজনা করার পর, সবাইকে তাদের পারলৌকিক কাজকর্মে সাহায্য করার পর, আমার বোন সুমি আসে খাবার দিতে। আমি খাবার খেয়ে বাবার জন্য খাবার নিয়ে যাই মণিকর্ণিকায়। সেখানে বাবাকে খাবার দিয়ে আবার ফিরে আসি। তারপর টিউশন আছে আমার, বোনেরও আছে। বাবা বোনকে ঠিক সহ্য করতে পারে না। বোন আমার থেকে 10 বছরের ছোট। সুমি হওয়ার সময় আমার মা চলে যায়। বাবা আমার মাকে খুব ভালোবাসত। আমার বাবা আমার মাকে এতটাই ভালোবাসত যে সুমি হওয়ায় মায়ের চলে যাওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারেনি। আমার বাবা মনে করে সুমি মাকে খেয়েছে। বাবার ভালোবাসাটা সুমি কোনোদিন পেল না মায়ের ভালোবাসাটাও।
কিন্তু সুমি আমাকে ভীষণ ভালোবাসে। আমিও বুঝতে পারি সুমির ভেতরের অভাবটা, একটা না পাওয়া যন্ত্রণা সুমিকে কুড়ে কুড়ে খায়। সুমি আনন্দে থাকতে ভালোবাসে। হইচই, চেঁচামেচি, নাচ গান, এই সব কিছু সুমি ভীষণ পছন্দ করে। আর তার ঠিক বিপরীত হচ্ছে আমার বাবা, যে এই সমস্ত হইচই, চেঁচামেচি, গান বাজনা একদম পছন্দ করে না। সে বাড়িতে আসে মাত্র 5 থেকে 6 ঘন্টার জন্য। রাত্রিতে কখনো 12টা, আবার কখনো 11টাতে ঢোকে। একটু চোখে মুখে জল দেওয়া, তারপর খাওয়া দাওয়া, তারপর কখনো 4টে, কখনো 5টা, কখনো 6টায় বেরিয়ে যায়। বাবার প্রবেশ করাটা হয়তো কখনো কখনো আমি ও সুমি দেখতে পাই, কিন্তু বাবার বেরিয়ে যাওয়াটা আমি দেখতে পেলেও সুমি দেখতে পায় না। প্রতিদিন বাবার প্রবেশ করাটাই দেখে সুমি। বাড়ির খাবারটুকু বাবার সামনে দেওয়া, জলের ঘড়িটা বসিয়েই সুমির চলে যাওয়া, এটুকুই সুমির কাজ। তারপর সুমি ঘুমিয়ে পড়ে। তারপর বাবা কখন যে চলে যায় সেটা সুমি জানে না, কিন্তু আমি জানি। পুজোর জন্য আমাকেও সকালবেলা উঠতে হয়। কখনো কখনো বাবা আমাকে ডেকে দেয়। বাবা সংসারের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এখন তার জীবনের একটাই উদ্দেশ্য, মরা পোড়ানো, কাঠের হিসাব রাখা। সেই টাকা কোনো রকমে বাড়িতে ফেলে দিয়েই আবার নেশার মতো দৌড়ে চলে যাওয়া। সত্যি বাবার জীবনটা যেন যন্ত্রের মতো। মা চলে যাওয়ার পর থেকে বাবা সম্পূর্ণ বদলে গেছে। কিরকম হাসি বলে তার মুখে আজ আর কিছুই নেই। ছোট থেকে সুমির চুল বেঁধে দেওয়া, তাকে স্কুলে পাঠানো, সবকিছুই আমারই দায়িত্ব। সুমির ভালো লাগে নাচ শিখতে। বেনারস, তার কিন্তু আরেকটা পরিচয় আছে। সেখানে আছে সারেঙ্গি, আছে তবলা, আছে হারমোনিয়াম, নুপুর, আছে মুজরা, আর আছে কোঠাবাড়ির নাচ। কোঠাবাড়ির মানুষদের কেউ মানুষ বলে গণ্য করে না। আগেকার দিনে কোঠাবাড়িতে মুজরা করত মহিলারা, তারা সাম্মানিক পেত। আজকালকার মুজরা করতে আসা মহিলারা সবাই বেশ্যাবৃত্তি করে। চৌরাবাই সারাদিন ঘুমায়, মদের নেশায় চুর হয়ে শুয়ে থাকে। রাত্রিবেলা চোখে কাজল, মাথায় রঙিন ওড়না, আর গায়ে রঙিন ঝলমলে পোশাক, গলায় 7 নড়ি হার পরে যখন গান গাইতে বসে, তখন তার গলা শুনলে সত্যি সত্যিই মনটা জুড়িয়ে যায়। अपना पराया सब छोड़ आए, तेरे अंगना में सावन आए, सावरिया देखे तो है मन में चमकाए बिजुरिया, मन में चमकाए बिजुरिया। कैसे बताएं आपने कहानियां, तो সুমি কেন জানি না ওই মহিলাটার প্রতি ভীষণ আসক্ত। মহিলাটিকে সবসময় নিজের মায়ের মতো ভাবে। সুমি সাজতে ভালোবাসে জানেন। সুমি যদি চোখে মুখে রং মাখে তাহলে বাবা ভীষণ রেগে যায়। বাবা সাজগোজ একদম পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে খাঁচার বন্দি পাখিও তো ট্যাঁ ট্যাঁ করে ওড়ার প্রচেষ্টা করে। তাই কখনো কখনো জানলার পর্দা সরিয়ে জোহরাবাইয়ের মুজরা দেখে। জোহরাবাইকে নকল করার প্রচেষ্টা করে সুমি। একদিনও ধরা পড়ে গেল আমার কাছে। সেদিনই জানলাম সে কেঁদে পড়ল আমার কাছে। দাদা,
আমার যে ভালো লাগে, সারা দিন আমি যে একা একা থাকি রে দাদা। সুমি, পাশের বাড়ির জাহ্নবী, শোভা, এদের সাথে কত কথা বলবো। আজকাল জানিস ওদের বয়ফ্রেন্ড আছে আর আমার নেই। আচ্ছা, আমারও তো ইচ্ছা করে বল ওদের মতো একটু হই হই করতে। হ্যাঁ, কত ছেলে আমার পিছনে পড়ে জানিস, কিন্তু আমি তাদের কোনো দিন প্রশ্রয় দিইনি। ভয়ে, বাবার ভয়ে, আরো ভয় লাগে যদি যদি কোনোদিন কাউকে ভালোবেসে ফেলি। খুব ইচ্ছা করে ছুটে যেতে, খুব ইচ্ছা করে কাউকে বন্ধু পাতাতে। আচ্ছা, ভালোবাসা কি পাপ দাদা? না, ভালোবাসা তো পাপ নয়, কিন্তু ভালোবাসা মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয়। ভালোবাসা মানে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। যখন দুটো পরিবারের মধ্যে সুস্থ সম্পর্ক থাকে, তখনই তো ভালোবাসা সফল হয়। সেই জন্যই তো দাদা আমি আমি এগিয়েও পিছিয়ে আসি। সে তুই ভালোই করিস। সুমি মাথাতে বড় হয়েছে, মনটা কিন্তু এখনো বাচ্চার মতোই রয়েছে। আগলাতে আগলাতে একদিন সুমির জীবনে এলো পার্থ। সুমির সঙ্গে কলেজে পড়ে। সুমি বোটানি নিয়ে কলেজে ভর্তি হয়েছে, আর পার্থ সেখানে 2 ক্লাস সিনিয়র। সুমিকে মাঝে মাঝে পড়া দেখিয়ে দেয়। সেই সুবাদে পার্থর সঙ্গে সুমির একটা ঘনিষ্ঠতা হয়েছে। বাবার কাছে কিছু বলিনি, কারণ বাবা যদি এই ভালোবাসাটুকু ছিনিয়ে নেয় বা আঘাত দেয়। একদিন দুজনকে বাড়ির ছাদে আড়াল থেকে দেখেছিলাম। কি ভালোই না লাগছিল ওদের দুজনকে, খুব ভালো মানিয়েছিল ওদের দুজনকে। আমি মাঝখানে ওদের বিরক্ত করিনি। আসলে পার্থ খুব ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে। হয়তো ওদের ভালোবাসাটাতেও বাবার কোনো আপত্তি থাকার কথা নয়। আজ অনেক কথা তোমাদের সামনে বলছি। রাত্রে বাবার খাবারটা তৈরি করে বাইরের ঘরে টেবিলে দিয়ে সুমি শুতে গেল। ঘটনাটা যাতে আরো গভীর না হয়, তাই কথাগুলো বাবাকে বলা কর্তব্য বলে আমি মনে করলাম। সেদিন আমি জেগে রইলাম কথাগুলো বলবো বলে। 12টার সময় বাবা এলো। চোখে মুখে জল দিয়ে বাবা আমাকে দেখে বলল, কি হল, ঘুমোসনি? না বাবা, তুমি বড় ক্লান্ত, কিন্তু আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। মানে এখন কি বলা যাবে? হ্যাঁ, বল না। বাবা দেখো, সুমি তো বড় হচ্ছে, এবার সুমির বিয়ে দেওয়ার ব্যবস্থা করা দরকার না? ওই বিষয়ে আমাকে আর বিরক্ত করিস না। তুই বড় দাদা, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। বাবা, সুমি তোমার মেয়ে। আমি জানি তুমি তুমি মাকে ভীষণ ভালোবাসতে। থাক না, থাক না ওইসব কথা। বাবা, বাবা, আমি যেমন তোমার সন্তান, সুমিও তো তোমার সন্তান। ওরও তো ইচ্ছে করে একটু একটু বাবার আদর পেতে। ওরও তো ইচ্ছে করে তোমার তোমার মাথায় হাত বুলিয়ে দিতে। ও কি কোনোদিন বলেছে তোকে? প্রতিদিনই তো বলে। ও আমায় ভালোবাসে। কোন মেয়ে তার বাবাকে ভালোবাসে না বলো তো? আমি যে ওকে প্রতিদিন দুধ চাই করি, তবুও সে আমাকে ভালোবাসে। আচ্ছা বাবা, তুমি নিজে বলো তো, এমন একটা দিনও কি গেছে যেদিন সুমি তোমার জন্য খাবার না রেখে শুয়ে পড়েছে? তুমি 11টায় আসো বা 12টায় আসো, ও কিন্তু খাবার নিয়ে তোমার জন্য পথ চেয়ে বসে থাকে। ওর কি বাবার পরশ পেতে একটু ইচ্ছে করে না? করে হয়তো,
কিন্তু জানিস আমি না পারি না, কি করে ভুলে যায় একটা হারানোর যন্ত্রণা। বাবা, এই হারানোর যন্ত্রণাটা আর কতদিন তুমি বয়ে নিয়ে বেড়াবে? নিজের জীবনটাকে তো শেষ করে ফেলেছ। তুই কি ভালো পাত্রের সন্ধান পেয়েছিস? হ্যাঁ, একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। সুমিকে পড়াতে আসে পার্থ, খুব ভালো ছেলে। ও বেশ, তাহলে ওর সঙ্গে যোগাযোগ করে দেখ যদি কিছু হয়। হ্যাঁ, অবশ্যই। দুই পরিবার একসঙ্গে হল, পার্থর বাড়ির সঙ্গে যোগাযোগ হল, খুব ঘটা করে বিয়ে হল। বিয়েতে আমিও গান গাইলাম, ধুমধারাক্কা নাচও করলাম, খুব আনন্দ হয়েছিল সেদিন। প্রায় 8 দিন পর সুমির খবর নিতে গেলাম আমি আর বাবা। অনেক জিনিসপত্র নিয়ে গেলাম তাদের জন্য। গিয়ে দেখলাম সুমির খুব খারাপ অবস্থা, চোখের তলায় কালি। জিজ্ঞেস করলাম সুমিকে, এই কি হয়েছে রে? সুমি চুপ। সুমি বড় চাপা, মুখ খুলল না। পার্থকে ডাকলাম। পার্থ আমাকে বলল, কিছুই হয়নি, কোনো ব্যাপারই নয়। পার্থর বাবা ও মা, মা বাড়িতে থাকে না, আলাদা বাড়িতে থাকে। মায়ের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই সেদিন জানতে পারলাম। সুমির মুখের দিকে তাকানো যাচ্ছে না। সুমির ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, দাদা, হ্যাঁ? যদি কোনোদিন শুনতে পাস যে বোনটা ফেরারি হয়ে গেছে, তাহলে কোনো দিন আমাকে আর খোঁজার চেষ্টা করিস না। চমকে উঠলাম আমার কথাটা শুনে। এগিয়ে গেলাম সুমির কাছে, জিজ্ঞাসা করলাম, এই কি হয়েছে রে তোর? হ্যাঁ, মানুষ কত স্বপ্ন দেখে রে, আমার জীবনে এরকম ভয়াবহতা কেউ বিশ্বাস করবে না। কি হয়েছে আমাকে বলবি তো? আমি আমি একদিন ফিরে আসবো দাদা, আরে তোর কাছে। কি? তারপর চলে যাব অন্তরালে। অন্তরালে? আমাকে আর খোঁজার চেষ্টা করিস না। ধোঁয়াশার মধ্যে রয়ে গেলাম আমি আর বাবা। কত জিনিস কিনেছিল বাবা আনন্দ করে। জীবনে প্রথম এরকম খুশি দেখেছিলাম বাবাকে। মেয়ের প্রতি ভালোবাসা সুমি হয়তো কোনোদিন আশা করেনি, তাই হয়তো মুখ খুলল না, পাছে বাবা কষ্ট পাবে বলে। কিন্তু সুমিকে মুখ খুলতেই হবে। গঙ্গার ধারে দাঁড়িয়ে রইলাম। আজ পুরনো দিনের কথাগুলো তোমাদের কাছে বলছি বলে আমার মনটা কিছুটা হালকা হচ্ছে। 10 দিনের দিন সুমি ফিরে এলো রাত 12টার সময়। দরজায় আঘাত। ভাবলাম বাবা এসেছে। হুড়মুড় করে ঢুকে পড়ল সুমি। কি হলো? দাদা, দাদা, আমি খুন করেছি। কি কি বলছিস তুই? হ্যাঁ রে, আমি আর পারছিলাম না দাদা। আরে কি হয়েছে আমাকে খুলে বলবি তো তুই? আমার স্বামী পার্থ একটা টোপ। টোপ মানে? আমি কিভাবে বলবো তোর কাছে বল? এতদিন ঠিক যেভাবে বলে এসেছিস সেইভাবে বলবি। সুমি 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 সুমি, আজ তুই আমাকে মনে কর মা। হ্যাঁ, মা হিসেবে তুই আমার কাছে সব কথা বলবি। বল বল বোন, কি হয়েছে বল, বল আমাকে।
বিয়ের দিন হই হই করে আনন্দ করে গেলাম ওদের বাড়িতে। হ্যাঁ দাদা, হ্যাঁ? ফুলসজ্জার রাতে পার্থর জায়গায় আমার সমস্ত শরীরটা নিয়ে খেলা করলো পার্থর বাবা। কি বলছিস? প্রতিদিন রাতে এইভাবে নোংরামো আমি আর সহ্য করতে পারছিলাম না। জানতে পারলাম পার্থর কি কি পার্থর কি? পার্থর কোনো পুরুষাঙ্গই নেই। আমি আজকে ওই বুড়ো মরকটটাকে শেষ করে দিয়ে এসেছি। সুমি, আমি শেষ করে দিয়েছি যে প্রতিদিন আমার চরিত্র, আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে চিনিমিনি খেলেছে। সুমি, আমি বিয়ের 10 দিন পর শেষ করে দিয়েছি। আরে আমি ঠিক করেছি। কি? আমি ঠিক করেছি। কি ঠিক করছিস? আমি এখনই চলে যাব। কি? আমাকে যেতেই হবে। আরে আমি সুমি, সুমি কোথায় যাচ্ছিস? সুমি পিছন ঘুরলাম আমিও। আমার বাবার পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে। বাবা দরজার গোড়ায় থমকে দাঁড়িয়ে আছে। স্থবিরের মতো বাবার গায়ে হাত দিতেই একটা ঝটকা, ব্যাস বাবার মুখ থেকে গ্যাঁজলা উঠতে শুরু করলো। বাঁদিকে বেঁকে গেল তার মুখটা। তোমার কি হয়েছে বাবা? বাদিকটা অবশ হয়ে গেল, ধরাম করে পড়ে গেল সে উঠোনের ওপরে। বাবা তাকাও একবার আমার সুমি দিকে। ছুটে গেল। তখন আমি বললাম, বাবা না সুমি না, পালা, তুই পালা। বাবাকে ওই অবস্থায় দেখে সুমি মুখে কাপড় চাপা দিয়ে চলে গেল। চিৎকার করে পাশের বাড়ির লোকদের ডেকে বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে পুলিশ এলো সুমির খোঁজ করতে। কেন বাবার ওই রকম অবস্থা হয়েছে তা জানতে তারা এনকোয়ারি শুরু করেছে। সুমির সঙ্গে দেখা হয়েছে কিনা জিজ্ঞাসা করলো পুলিশ। আমি বললাম, না, মানে আমার সাথে সুমির কোনো দেখা হয়নি। বাবার এরকম অবস্থা হতে আমরা সবাই এখানে, সুমি আসেনি। পাগলা কুকুরের মতো খুঁজতে থাকলো সুমিকে তারা, কিন্তু সুমিকে পেল না তারা। বাবা হসপিটালে 6.5 দিন হয়ে গেল। 7 দিনের দিন ডাক্তার ছেড়ে দিল। আশেপাশের লোকেরা বলল, এই সুমন্ত, তুই এবার একটা বিয়ে কর, তোর বাবাকে তো দেখতে হবে। আমার বাবাকে দেখার জন্য আমি বিয়ে করব, কিন্তু কাকে? ভেতরে চিন্তা তো ছিলই। বাবার কাছ থেকে সমস্ত কিছু ডোমের হিসাব, কাটের হিসাব সব বুঝে নিলাম। সমানভাবে বাবা আর আমার দুজনের মধ্যে একটা ব্যালেন্স হয়ে গেল। এইভাবে প্রায় 2 বছর কেটে গেল। আমার সঙ্গে পরিচয় হলো অরুন্ধতির। অরুন্ধতি আমাদের পাড়াতে নতুন এসেছে। মেয়েটা ভালো, মাঝে মধ্যেই আমার দিকে তাকায়, আমিও তাকাই না তা নয়, তবে ভালো লাগে। ভেতরে ভেতরে যে প্রেমের সঞ্চার হয়নি তা নয়, কিন্তু আমার বাবাকে কি ঠিক করে সেবা করবে? যদি না করে, বোনের বিয়ে দিয়েছিলাম, তা যা হলো তাতে আমার বিয়ের প্রতি ইচ্ছেটা উঠে গেছে। আমার মনে পড়ে গেল পুরনো বিশ্বস্ত লোক বলতে ক্ষুদিরাম কাকা, সেই একমাত্র আছে। বাবার সমস্ত কাজকর্ম সেরেই আমি যাই। মাঝে মাঝে রাতে থেকে যেতে হয়, তখন ক্ষুদিরাম কাকা আসে বাবার কাছে, বাবার পাশে থাকে। এভাবেই প্রায় 1.5 বছর কেটে গেল। 1.5-2 বছর পর বাবা চলে গেল। আমি বড় একা হয়ে গেলাম। বাবা চলে যাওয়ার পর অরুন্ধতী একদিন আমার কাছে এলো।
আমার কাছে এসে আমাকে বলল, তোমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু না, প্রকাশ করতাম না। আজ তোমার বাবা নেই, তাই জানালাম। অরুন্ধতী আমার কাছে প্রকাশ করে গেল তার ভালোবাসার কথা। আমার মনের কোণে যে ভালোবাসা জন্মায়নি তা নয়, জন্মেছে। কেন জানি না একটা একটা ভয় হচ্ছে ভীষণ। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। বাড়িতে ফিরে এসে শুয়ে আছি বিছানায়। রাত্রিবেলা আমার বাড়ির পর্দা সরালে জওরাবাইয়ের গান শোনা যায়। জওরাবাইয়ের গলাটা খুব মিষ্টি। আজও নয় নয় করে 5-7 বছর হয়ে গেল। বুড়ি হয়ে গেছে মহিলাটি। আজকে জওরাবাইয়ের বাড়িতে লখনৌ থেকে খুব ভালো একজন বাইজি এসেছে। বেনারস নাকি তার ঘরানা। দূর থেকে গানের আওয়াজ ভেসে এলো। বুকের ভেতরটা হঠাৎ কেমন ছ্যাক করে উঠল। খুব অবাক হলাম। मेरे महबूब, मेरे महबूब, मेरे महबूब, मेरी मोहब्बत तुम हो, मेरे महबूब, मेरी मोहब्बत तुम हो। হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ঘাটে, কারণ গলাটা আমার আমার খুব চেনা। যে নাচ, যে গান ভালোবাসত আমার পরিবারের একজন, সে আজও বেঁচে আছে। এটাই আমার কাছে যথেষ্ট। আর পরিচয় দেওয়ার বা পরিচয় নেওয়ার কি প্রয়োজন? বেঁচে থাকুক মমতাজ বেগম। রাতের অন্ধকারে ফিরে এলাম মণিকর্ণিকার ঘাটে। দাউ দাউ করে জ্বলছে আগুন, দূরে উঠছে সূর্য। দুটো আলোর মধ্যে আমি কোনো তফাৎ করতে পারলাম না। একটা মহিলার পরশ আমার কাঁধে এসে পড়ল। অরুন্ধতী, তুমি? তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। উঠে দাঁড়ালাম। প্রথমে সুমিকে আমি চিনতে পারিনি। শুধু বললাম, মমতাজ বেগম, যেখানেই থাকুন আপনি ভালো থাকুন। জীবনে অনেক সংঘর্ষ করেছেন, আজও আপনার সংঘর্ষ শেষ হয়নি। আজ হয়তো সমাজ আপনাকে আমার হাতে রাখিটা পড়াতে দেবে না, ভাইয়া তুজে তিলকটা মাথায় পড়াতেও দেবে না। ভাইয়া তুজে তিলকটা তোমার ঘরের মাথায় দিও। রাখিটা আমাকে পোস্ট করে পাঠিয়ে দিও। আমি প্রতীক্ষায় থাকব। মমতাজকে বললাম, বোন। দাদা। এ অরুন্ধতী, আমি একে বিয়ে করছি। তোর মত আছে তো? নাকের নিচ পর্যন্ত ঢাকা দেওয়ার ওড়নার তলায় দেখা যাচ্ছে লাল গাঢ় করে রং মাখা ঠোঁট দুটো। শুধু কেঁপে হাসল, আর জলের ফোঁটা টপ টপ করে পড়ল পায়ের কাছে মেঝেটার ওপরে। হাতের দুটো বালা মমতাজ বেগম অরুন্ধতীকে পরিয়ে দিল।
তারপর বলল, আসি, তোমরা ভালো থেকো। তুইও ভালো থাকিস বোন। আমার পায়ে নরম হাতটা, আরে ঠিক ঠিক আছে। আসি। সুমি চলে গেল। আমার ভেতর থেকে কিছু বের হলো না। তার মাথায় হাত দিয়ে কি আশীর্বাদ করবো আমি কিভাবে বলবো, বোন তুই সুখে থাক। 2 বছর আগের খুনি সুমি আজকে লখনৌয়ের মমতাজ বেগম। যেখানে থাকিস ভালো থাকিস, বেঁচে থাকিস। আমি হয়তো সমাজের কাছে উজ্জ্বল ব্যক্তিত্ব, তোদের দুঃখের কথা কেউ বুঝল না, কেউ না। অরুন্ধতী আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি ভালোবাসো আমায়? হয়তো। অরুন্ধতী হাসল। তারপর আস্তে আস্তে চলল পথ ধরে। দূরে সকাল হয়ে গেছে। আজ আমার বিয়ে অরুন্ধতীর সঙ্গে। 2 জীবনের ধ্বংস দেখেছি। এতক্ষণ তোমাদের সঙ্গে গঙ্গার ধারে বসে গল্প করলাম। আজ একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। জানি না ভাগ্য আবার আমাকে কি দেখাবে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো। শুধু সুখী হতে চাই না, যেন আমি সঠিক পথ চয়ন করে সঠিক মানুষ হয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। সঠিক যে মানুষটা আমাকে স্বামী হিসেবে বরণ করে নিচ্ছে, তাকে যেন আমি সঠিক সম্মানটুকু অন্তত করতে পারি। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।